সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? দীর্ঘ বেশ কিছুদিন পর আমরা আবার আজকে পদার্থবিজ্ঞানের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক বেগ অংশটুকু। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আপেক্ষিক বেগ জিনিসটা কি, এটার মানে যদি আমরা লিখতে চাই তাহলে মাথায় রাখবে আপেক্ষিক বেগ মানে যে কোনো বস্তুর সাপেক্ষে বেগ। অর্থাৎ এখানে ধরো আমরা বলছি যে 5 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ি চলছে। ঠিক আছে, তখন মাথায় রাখবে এই 5 কিলোমিটার/আওয়ার বেগে চলার অর্থ কি? 5 কিলোমিটার/আওয়ার বেগে চলার অর্থ হচ্ছে তুমি স্থির দাঁড়িয়ে আছো এবং তোমার সাপেক্ষে গাড়িটার বেগ 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, কিন্তু ধরো তুমি স্থির নেই, ধরো একটা গাড়ি তোমার সামনে দিয়ে 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তুমিও সেই সাথে সাথে 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ একই দিকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বেগটার 5 কিলোমিটার/আওয়ার থাকছে না। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এই ক্ষেত্রে এখানে চিত্রের মাধ্যমে জিনিসটাকে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম চিত্রটা খেয়াল করো, এখানে আমরা দুইটি বস্তুর কথা বলেছি, একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু হচ্ছে বি। এখন খেয়াল করো, এ বস্তুটা যেই বেগে যাচ্ছে, ধরলাম এ বস্তুটার বেগ হচ্ছে 5 এবং বি বস্তুটার বেগও হচ্ছে 5 এবং দুইটা বস্তু একই দিকে যাচ্ছে। তাহলে তুমি নিজে একটু চিন্তা করে দেখো যে যতক্ষণে এই বস্তুটা এখানে চলে আসবে ততক্ষণে এই বস্তুটাও কিন্তু এখানেই চলে আসবে, তাই না? তাহলে যেহেতু দুইটা বস্তু একই সময়ে একই জায়গায় থাকছে অল দা টাইম, যেমন যদি আমরা ভাগ করে নেই, মনে করো এখানে একটা পয়েন্ট খেয়াল করলো, এই বস্তুটা যতক্ষণে এখান থেকে এখানে আসবে ততক্ষণে কিন্তু এই নিচের বস্তুটাও এখানে আসবে। ঠিক আছে, এটা যখন আরেকটু এগিয়ে যাবে এটাও কিন্তু আরেকটু এগিয়ে যাবে, এটা যখন আরো এখানে চলে আসবে এটাও কিন্তু এখানেই চলে আসবে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দুইটা বস্তু সমান তালে এগিয়ে যাচ্ছে, যার অর্থ তুমি যদি এই বস্তুতে বসে এই বস্তুর দিকে তাকিয়ে থাকো, তোমার কাছে মনে হবে কি যে বস্তুটা আসলে আগের জায়গাতেই আছে, বস্তুটা আসলে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে চিন্তা করো এই বস্তুটা যতক্ষণে এখান থেকে এখানে এসছে ততক্ষণে কিন্তু এই বস্তুটা আর একটু সামনে এগিয়ে গেছে। অর্থাৎ এই বস্তুটাতে বসে তুমি যদি এটার দিকে তাকাও, তোমার কাছে মনে হবে কি যে এই বস্তুটা কিন্তু একটু পিছিয়ে পড়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে যে এই দুটোকে যদি আমরা আরেকটু সাম আপ করি, এই বস্তুটা যেহেতু দুইটা বস্তুর বেগই সমান, দুজন সমান তালে চলতে থাকবে, যেমন ধরো আমার দুইটা আঙুল সমান তালে চলছে, দেখো তখন মনে করো এখানে একজন বসা এখানে একজন বসা, দেখো দুজনই কিন্তু দুজনকে স্থির অবস্থায় দেখবে। ঠিক আছে, এখানে বসে একজন যদি ওর দিকে তাকায় ও মনে হবে কি যে ও আগের অবস্থায় আছে, স্থির আছে। কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখো এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই বস্তুটা যখন ওর দিকে তাকাবে মনে হবে কি যে আস্তে আস্তে সে পিছিয়ে পড়ছে। ঠিক আছে, এটা তোমার বাস্তব অভিজ্ঞতা থেকেও খেয়াল করতে পারো। যেমন ধরো আমরা সবাই মোটামুটি বাসে ভ্রমণ করেছি, তো বাসে যখন আমরা ভ্রমণ করি তখন খেয়াল করবে যখন অপর দিক থেকে আরেকটা বাস আসে তোমাকে ক্রস করে চলে যায়, তোমার কাছে কিন্তু খুবই স্পিডে মনে হয় বাসটা অনেক দ্রুত গতিতে পার হয়ে গেল। ঠিক আছে, কিন্তু তুমি যদি একটা বাস আরেকটা বাসকে ওভারটেক করে চলে যায় তখন সেক্ষেত্রে মনে হবে কি যে পাশে যে বাসটা ছিল সেই বাসটার বেগ কিন্তু অনেক কম। ঠিক আছে, তুমি এটা খেয়াল করে দেখতে পারো। আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্যালি জিনিসগুলোকে দেখাবো কিভাবে, খেয়াল করো। যখন আমরা বলবো যে বি বস্তুতে বসে আমরা এ বস্তুটাকে দেখছি, অর্থাৎ বি এর সাপেক্ষে, যখনই তোমাকে বি এর সাপেক্ষে বলা হবে মাথায় রাখবে বি এর সাপেক্ষে মানে হচ্ছে তুমি বি বস্তুর উপর বসে আছো। ঠিক আছে, বি বস্তুর উপর বসে আছো এবং সেখানে বসে তুমি এ বস্তুটাকে দেখছো। তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, মাথায় রাখবে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ এর বেগ, এ কারণে এটাকে আগে লিখবো, বি এর সাপেক্ষে বিটাকে পরে রাখবো, ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু আমরা বি এর সাপেক্ষে বলছি, যেটা সাপেক্ষে বলা হয় সেটা কিন্তু অলওয়েজ 2 নম্বরে রাখতে হয়। ঠিক আছে, এটা কিন্তু সাপেক্ষে, এটা মনে রাখলেই চলবে। যেটা সাপেক্ষে বেগ হবে সেটা অলওয়েজ দ্বিতীয়তে থাকবে। দেখো ভি এ বিদ্যুৎ দ্বিতীয়তে আছে, আবার ভি এ মাইনাস ভিবি। আমি যদি এখানে বলতাম যে এ এর সাপেক্ষে বি এর বেগ,
ধরো বলছি এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে যেটা বললাম একটু আগে, যার সাপেক্ষ হয় সেটা দ্বিতীয়তে থাকে। তাহলে এখন দেখো আমাদের ভি এর সাপেক্ষে, তার মানে বি এর বেগ, তার মানে বি হবে আগে, দ্বিতীয়ত হবে এ, সমান সমান ভি বি মাইনাস বি এ। এই দেখো এটা হচ্ছে সাপেক্ষে, এর সাপেক্ষে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা তোমরা। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, চিন্তা করো যে এই দুটা বস্তুর ক্ষেত্রে যদি বলি যে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে দেখো বি এর সাপেক্ষে এর বেগ ভি এ কত, দেখো 5, আবার ভি বি ও 5, তাহলে 5 মাইনাস 5 ইকুয়াল 0 চলে আসছে এটার ক্ষেত্রে, তাই না? 0 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো নিচের বস্তুটার ক্ষেত্রে, খেয়াল করো ধরলাম এটা 5 এবং এটাও 5। আচ্ছা, এবার আমরা সূত্রটা একটু অ্যাপ্লাই করি তো দেখি কি হয়। এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে খেয়াল করো যে আমরা একটু আগে বলেছি যার সাপেক্ষে হয় সেটা দ্বিতীয়ত থাকে, তাহলে ভি থাকবে আগে, এ থাকবে পরে, ইকুয়াল টু ভি বি মাইনাস ভি এ। এখন তুমি যদি দুইটার মানে 5 5 করে দেয়া আছে, তুমি যদি দুটোই 5 5 করে দিয়ে দাও, 5 মাইনাস 5 ইকুয়াল 0 দিয়ে দাও, এটা কিন্তু আসলে হলো না। কেন হলো না? কেন হলো না? কারণ একটা বস্তু যাচ্ছে 5 এই দিকে, আর একটা বস্তু যাচ্ছে 5 এই দিকে, ঠিক আছে। তো যেহেতু দুইটা বস্তু দুই দিকে যাচ্ছে, তার মানে একটা বস্তুকে তুমি যদি 5 ধরো, অন্য বস্তুটাকে তোমাকে কিন্তু অবশ্যই -5 ধরতে হবে। বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ভি বিটাকে যদি আমি +5 ধরি মাইনাস, তাহলে ভি এটাকে কিন্তু আমাদের -5 ধরতে হবে, অর্থাৎ বেগ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু 10। ঠিক আছে, তার মানে এখন খেয়াল করো, তুমি যদি এ তে বসে বি বস্তুটাকে দেখো, তাহলে তোমার কাছে মনে হবে কি যে বি বস্তুটা 5 এর জায়গায় 10 বেগ নিয়ে আসলে এইদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এটার ক্ষেত্রে আসো আমরা বলি, এটা আমরা দুটো ভ্যালু অ্যাসাইন করে দিই, এটাকে দিলাম ধরো আমরা 7, এটাকে দিলাম ধরো আমরা ধরো 10। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে খেয়াল করো আমরা আবার আগে সূত্র অ্যাপ্লাই করব, যার সাপেক্ষে সেটা পরে চলে যাবে, ভি এ বি সমান ভি এ মাইনাস ভিবি। খেয়াল করো এখানে ভি এ দেওয়া আছে 7, ভিবি দেওয়া আছে -10, যেহেতু দুইটাই একই দিকে, তার মানে কিন্তু দুটোতে আমরা পজিটিভ ইউজ করতে পারবো। দেখো ভি এর মান হচ্ছে 7 এবং ভিবি এর মান শুধু 10, শুধু 10, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এসছে হচ্ছে মাইনাস। এখন তোমরা একটু চিন্তা করো যে এই মাইনাসটা যে আসলো সামনে, এই মাইনাসের মিনিংটা কি? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো তোমরা যে এই মাইনাসটা মানে কি। খেয়াল করো, আমরা প্লাস ধরে নিয়েছি এই ডিরেকশনটাকে, এই দুটো ডিরেকশন মানে একই ডিরেকশন দুইটা, দ্যাটস এই দুটোকে কিন্তু আমরা প্লাস ধরে নিয়েছি। কিন্তু যেহেতু আমাদের আপেক্ষিক বেগের মান এসছে মাইনাস, তার মানে কিন্তু আমাদের আপেক্ষিক বেগটা হবে তার উল্টা দিকে। অর্থাৎ তুমি যদি বি এর সাপেক্ষে এর বেগ মাপো, অর্থাৎ তুমি যদি বি তে বসে এ বস্তুটাকে দেখো, তাহলে তার বেগ তোমার কাছে মনে হবে 3 এবং তার দিকটা মনে হবে কি উল্টা দিকে, অর্থাৎ মাইনাসে। বুঝতে পেরেছো? তার মানে আমরা যদি এখানে লেখার চেষ্টা করি জিনিসটাকে, যে ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর বেগটা হবে কোন দিকে, খেয়াল করো এদিকে যাচ্ছে, এদিকে প্লাস, তার মানে মাইনাসটা হবে এদিকে, এবং এটার ভ্যালু হয়ে যাবে তখন। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা। আচ্ছা, এবারে খেয়াল করো আমরা নতুন আরেকটা আপেক্ষিক বেগের টপিক নিয়ে আলোচনা করি। খেয়াল করো, আমরা ধরো এখানে ভি এ একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে এবং ভি এ একটা বস্তু এই সোজা এই দিক বরাবর যাচ্ছে, এবং দুটার মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। ঠিক আছে, তাহলে এবার একটু আমার বলো যে যদি এটাকে আমরা
5 হয় আর এটাকে আমরা 6, এটাকে ধরো 5 ধরে নিলাম আমরা, তাহলে আমি যদি বলি যে এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমরা জানি যে আগের সূত্র আমরা পড়ে এসেছি যে ভি বি এ ইকুয়াল টু ভিবি মাইনাস ভি। তাহলে দুইটাই যদি 5 হয় তাহলে দেখো 5 মাইনাস 5 ইকুয়াল কত? 0। এটা কি সঠিক উত্তর হবে? কমেন্ট করে আমাদেরকে জানাও। আচ্ছা, যদি আমরা একটাকে +5 ধরি আর একটাকে -5 ধরি তাহলে কি হয়? 5 মাইনাস -5 ইকুয়াল কত আসে? 10। বলো তো এবার এটা কি সঠিক উত্তর হবে? এই দুটোর কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আচ্ছা, তো এবার আসো আমরা আসলে বোঝার চেষ্টা করি যে এখানে ঘটনাটা কি ঘটছে। খেয়াল করো, আমরা আগের আগের বিষয়গুলোতে যেটা দেখেছিলাম যে দুটোই কিন্তু একই সরলরেখায় গতিশীল ছিল, অর্থাৎ ভি এ ছিল এইদিকে এবং ভি বি ছিল এইদিকে, একই দিকে, দেখো একই সরলরেখায় গতিশীল, ঠিক আছে? বা ভি এ এই দিকে, ভি বি এই দিকে, দুটোই কিন্তু সমান্তরাল, ঠিক আছে? তো সমান্তরালে যখন দুইটা রেখা রেখা বরাবর যখন দুইটা বস্তু ক্রিয়াশীল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি এভাবে পাটিগণিতের মতন বিয়োগ করে দিলেই কিন্তু হয়ে যায় আমাদের কাজ, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কিন্তু দুইটা বস্তু একই দিকে গতিশীল নয়, একটা এই দিকে আর একটা আলফা ডিগ্রি কোণে কিন্তু অন্য দিকে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আমরা এই ফর্মুলা দুটো ইউজ করতে পারছি না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই দুটোই আসলে আমাদের ভুল অ্যান্সার, এটাও হবে না এবং এটাও কিন্তু আমাদের হবে না। কারণ কি? কারণ আগের দুটো একই সরল রেখায় থাকার কারণে আমরা ডিরেক্টলি মান দুটো বসিয়ে দিতে পেরেছিলাম, কারণ তখন ভেক্টরের কোনো তো চিহ্ন আসে নাই। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর চিহ্নটা আসতে হবে, কারণ দুটোর দিক কিন্তু দুই দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যদি ভেক্টর হয় দুইটা দুই দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা সলভ করবো সেটা একটু দেখি আমরা, চলো। প্রথম কথা হচ্ছে যে এই আপেক্ষিক বেগের কনসেপ্টটা, এটা কিন্তু স্কেলার রাশি বা একই দিকে চলমান বা একই সমান্তরালে চলমান দুইটা বেগের ক্ষেত্রে যেমন কার্যকর, তেমন ভাবে এটা কিন্তু অন্যদিকে যদি চলমান থাকে, ঠিক আছে, যেমন একটা এইদিকে আর একটা এইদিকে, সেক্ষেত্রেও কিন্তু আপেক্ষিক বেগের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু কার্যকর থাকে। শুধু পার্থক্য এটাই, এটার ক্ষেত্রে কোনো ভেক্টর দেওয়া লাগে না, ঠিক আছে, কারণ দুইটা একই সমান্তরালে। বাট এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর চিহ্নটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে জিনিসটা কেমন দাঁড়াবে একটু দেখি আমরা। যেমন ধরো এ এর সাপেক্ষে বি এর বেগ, আমরা কি লিখবো? ভি বি এ। দেখো আগেরবার কিন্তু আমরা জাস্ট এটুকু দিয়েছিলাম, বাট এবার কিন্তু আমাদের একটা ভেক্টর চিহ্ন নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ভি বি মাইনাস ভি এ। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই ভেক্টর চিহ্নটা আনতে হবে, এদিকে ভিবি, এদিকে, ঠিক আছে? তাহলে দেখো সূত্র কিন্তু আগের মতো সেমই আছে, শুধু পার্থক্য একটাই, যে আমাদের এক্ষেত্রে ভেক্টর চিহ্নটা নিয়ে আসতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভেক্টর চিহ্ন যদি নিয়ে আসি তাহলে কি আমরা 5 আর 5 এখানে ডিরেক্টলি বসাই দিতে পারবো? পারবো না, কারণ ভেক্টর যোগ বিয়োগ কিন্তু নর্মাল যোগ বিয়োগের চেয়ে কিন্তু আলাদা হয়। তো ডিরেক্টলি তুমি যদি এখানে 5 5 বসিয়ে দিয়ে ম্যাথ করে ফেলো তাহলে কিন্তু ম্যাথটা হবে না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো জিনিসটা? আমরা ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভি বি, এখানে মাইনাসটাকে আমরা প্লাস দিয়ে কমন নিয়ে এটা লিখতে পারি কিন্তু, ঠিক আছে? এটা লিখলে কি কারো কোনো আপত্তি আছে? দেখো অবশ্যই নেই। আচ্ছা, এখন চিন্তা করো আমাদের দুইটা ভেক্টর, দুইটা আলাদা ভেক্টর রাশি আছে এখানে। এটা একটা ভেক্টর, আমরা চাইলে এটাকে পি বলতে পারি, এবং এই পুরোটা কিন্তু আরেকটা ভেক্টর যেটাকে আমরা চাইলে কিউ বলতে পারি। তাহলে পি এবং কিউ দুইটা আলাদা ভেক্টরের যোগফল বের করছি আমরা। আর আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি যে দুইটা ভেক্টরের যোগফল মানেই কি? দুইটা ভেক্টরের লব্ধি। অর্থাৎ এই জিনিসটা ইকুয়াল টু কি হবে? পি ও কিউ এর লব্ধি। আবার বলছি যে যোগ থাকা মানে কি? দুইটা ভেক্টরের লব্ধি।
অর্থাৎ এটাকে যদি আমরা পি বলি, এটাকে যদি কিউ বলি, তাহলে এই ফুল জিনিসটা অর্থাৎ ভি বি এ জিনিসটা হবে কি পি ও কিউ এর লব্ধি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি। যেমন ধরো এই ভি এ ইকুয়াল টু আমরা ভি এ, দেখো ভি এ না বরং মাইনাস ভি ইকুয়াল টু আমরা কিউ ধরেছি। তাহলে ভি এ যদি এদিকে হয় তাহলে এখানে মাইনাস ভি এ আছে, মাইনাস ভি এ হবে কোন দিকে? নিশ্চয়ই এদিকে। এবং এই মাইনাস ভি এ সমান সমান আমরা কি ধরে নিয়েছি? এবং ভি বি ইকুয়াল টু কি ধরে নিয়েছি আমরা? পি। অর্থাৎ এটাকে আমরা চাইলে পি বলতে পারি। তাহলে এইটা পি এবং এইটা কিউ, তাহলে দুইটা ভেক্টরের যোগফল আমরা বের করতে পারি পি কিউ। এবং আমরা জানি কি সামান্তরিক সূত্র দিয়ে যে পি কিউ যদি একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করে তাহলে তার লব্ধি হয় এখান থেকে কর্ণ বরাবর। অর্থাৎ আমাদের ভেক্টর লব্ধিটা হবে অর্থাৎ এই যে সবুজ কালি দিয়ে দেখতেছো, এটাই হবে কি আমার পি এবং কিউ এর লব্ধি। এবং এটাকে আমরা বলতে পারি অন্যভাবে ভি বি এ। ঠিক আছে। তাহলে যদি এইটা আমাদের ভি বি এ হয় তাহলে এটাকে আমরা আর বলতে পারি নিশ্চয়ই। তাহলে দেখো তো খেয়াল করে এই জিনিসটা কি আমাদের আলফা হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবং আমরা জানি যে পি এর সাথে অলওয়েজ থিটা কোণটা হয়, তার মানে এটাকে আমরা, অর্থাৎ আমরা যদি এটার মান বসাইতে চাই তাহলে ভি বি এ, ভি বি এ এটার মান আমরা যদি বের করতে চাই যে এইটুকুর মান কত হবে, তাহলে আমাদের জাস্ট আর এর মানটা দরকার। এবং আর সমান সমান আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমরা পি কিউ এবং cos আলফা সবগুলোর মান এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের যেটা আসবে অ্যান্সার সেটাই কিন্তু হবে আমাদের আর এর মান। ঠিক আছে। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এখানে যে মাইনাসটা দেওয়া আছে, যখন আমরা মান বসাবো কিউ এর, তখন কিন্তু আমরা এই মাইনাসটা সহই বসাবো। ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে ধরো ধরো 5 আছে হচ্ছে আমাদের ভি এ, ধরো ভি এর মান এখানে 5, তাহলে আমরা কিন্তু কিউ এর মানটা এখানে 5 বসাবো। ঠিক আছে, কখনোই -5 বসাবো। অর্থাৎ এই মাইনাসটা কিন্তু এই 5 এর মধ্যে ইনক্লুডেড হয়েই থাকবে, আমাদের কিন্তু নতুন করে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমরা ভেক্টরের মান বের করলাম এই সূত্র দিয়ে। আমরা জানি ভেক্টরের দিকও বের করতে পারি, আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ। অর্থাৎ এই দুইটা সূত্র দিয়েই কিন্তু আমরা আপেক্ষিক বেগের সব ম্যাথ আসলে করে ফেলতে পারবো। তবে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে পি কিউ এর মানগুলো অবশ্যই সবগুলো ধনাত্মক নিতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবে। এটা আমি লিখে দিই, পি ও কিউ এর মান ধনাত্মক নিতে হবে। ঠিক আছে। তো আশা করছি জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আমরা নেক্সট দিন এখান দিয়ে এই অধ্যায়ের উপরে একটা ম্যাথ করব, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো একটু ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে। তো আশা করছি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।